জরাগ্রস্ত বৃদ্ধ ছিলেন নিজ মনে আপন ভুবনে, জরার কারণে তিনি পুরোপুরি বৃক্ষ এক। বাতাসে বৃক্ষের পাতা কাঁপে, তাঁর কাঁপে হাতের আঙুল। বৃদ্ধের সহযাত্রীর জবুথবু পা নেই, শুধু পায়ের স্মৃতি পড়ে আছে। সেই স্মৃতি ঢাকা থাকে খয়েরি চাদরে। জরাগ্রস্ত বৃদ্ধ ভাবে চাদরের রংটা নীল হলে ভালো ছিল। স্মৃতির রং সবসময় নীল। হুমায়ুন আহমেদ তিনি কবিতায় কবরের কথা বলেছেন এবং সেখানে মানুষের মনের মধ্যে দ্বিধা সংশয়কে তুলে ধরেছেন। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী ছিল গতকাল ১৩ নভেম্বর। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার কেন্দু উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন তিনি। ৬৩ বছরের বর্ণিল এক জীবন কাটিয়েও ২০১২ সালের ১৯ জুলাই এই কিংবদন্তি শিল্পস্রষ্টা মৃত্যুবরণ করেন। এনটিভির পক্ষ থেকে আমরা এই কথার জাদুকরকে বিনম্র চিত্তে স্মরণ করছি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন অত্যন্ত গুণী ও মেধাবী অভিনেতা, নির্দেশক, থিয়েটার অ্যাক্টিভিস্ট তৌফিকুল ইসলাম ইমন এবং আছেন সাংস্কৃতিক সংগঠক ও নাট্যপত্রিকা সম্পাদক সিলেম রেজা সিন্টু। চলুন কথা বলি তাদের সঙ্গে। কেমন আছেন আপনারা? জি, ভালো আছি। আমরা হুমায়ুন আহমেদের প্রসঙ্গে বলছিলাম, তো মঞ্চনাটকের সাথে স্বাভাবিকভাবেই হুমায়ুন আহমেদের একটা যোগসূত্র ছিল। উনি অনেক ভার্সেটাইল লেখক এবং অনেক কিছু লিখতে চেষ্টা করেছেন। কবিতা দিয়ে শুরু করেছেন, পরবর্তীতে উপন্যাস, ছোট গল্প, এবং আমরা তাকে দেখেছি বিস্তৃত পরিসরে লিখতে। এবং উনি মঞ্চনাটক নিয়েও লিখেছেন। একটি মঞ্চনাটক উনি করেছিলেন। সেন্টু ভাই যদি বলেন যে ১৯৭১ নামে একটি মঞ্চনাটক আপনারাও করেছিলেন। সেটা এটা হুমায়ুন আহমেদ স্যারের একমাত্র লেখা মঞ্চনাটক ১৯৭১। জি, ১৯৭১ হুমায়ুন স্যার একবার, উনি যেহেতু বগুড়া জেলা স্কুলের স্টুডেন্ট ছিলেন, বগুড়ায় গিয়েছিলেন তার পরিবার নিয়ে। এবং আপনার নিজের বাড়ি তো বগুড়া? জি, আমার বাড়ি বগুড়া। জি, তো হুমায়ুন স্যার স্কুলে এটা আমরা শো করেছিলাম তখন বগুড়ায়। স্যার ছিলেন, স্যারের পরিবার ছিলেন এবং হুমায়ুন মেলা হয়েছিল সেখানে। ১৯৭১ নাটকে মুক্তিযোদ্ধা একটা চরিত্র ছিল রফিক, সেই চরিত্রে আমি অভিনয় করেছি। এবং নাটকটা আমাদের খুব সাড়া জাগিয়েছিল। এটা কত সালের কথা বলছিলেন? এটা ২০০০-এর আগে আগে এবং এটা পরে আমরা দিনাজপুরে একটা নাট্য সমিতির একটা উৎসবেও করেছি। জি জি জি, আর কয়েকটা দলও করেছে সম্ভবত ১৯৭১। জি, এবং ইদানিংকালেও আরেকটা কাজ আমি শুনেছি যে হচ্ছে হুমায়ুন আহমেদকে নিয়ে, একটা উপন্যাস থেকে করা হুমায়ুন আহমেদের সাজঘর, ওইটার নাট্যরূপ দিয়ে চিটাগাংয়ের একটা দল শো করছে। আমার মনে হয় ঢাকাতেও একটা শো করে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো। হ্যাঁ, গত সপ্তাহে করেছে। তো তৌফিকুল ইসলাম ইমন ১৯৯৭ সালে বেশ কিছু তরুণ মিলে আপনারা আরণ্যক থেকে বেরিয়ে এসে নাট্য প্রাচ্যনাট গড়লেন। আমার এখনো মনে আছে, আমি সেই সময় পত্রিকায় লিখতাম, প্রথমত সাংবাদিকতা করি। আপনাদের প্রথম প্রযোজন ছিল সার্কাস, আমি যদি ভুল না করে থাকি। না, প্রথম প্রযোজনে দুটো ছোট নাটক ছিল, পথনাটকের মতন, কাঁদতে মানা আর দুই বলদের গল্প। মানে মঞ্চে ছিল প্রথম সার্কাস, মঞ্চে বড় নাটক হিসাবে সার্কাস। খুবই পপুলার একটি নাট্য প্রযোজনা আমি দেখেছি। তো সেই তরুণ কর্মীরা এখন তো মধ্য বয়স এসেছে, মানে কেমন ছিল এই জার্নিটা, ছোট্ট করে যদি বলেন। তখন আসলে জার্নিটা খুব আতঙ্কিত হওয়ার মতন ছিল আর কি। কারণ তখন আমরা যারা এই মানে পরিবর্তনটা চাচ্ছিলাম বা আমাদেরকে আসতে হলো, তাদের মধ্যে একমাত্র যদি স্ট্যাবলিশ কেউ থাকে বা পরিচিত কেউ থাকে, সেটা আজাদ আবুল কালামই ছিল। জি জি। আর বাকিরা সবাই কেউ শুরু করেছে, কেউ কিছুদিন ধরে শুরু করেছে। আর ছিলেন রোকেয়া প্রাচী ছিলেন আর সাইফুল ইসলাম ছিলেন, তো ওনারাও একটু পরিচিত ছিলেন। যার ফলে এক ধরনের এই যে নতুনদেরকে নিয়ে এরকম একটা দল করা যায় এবং সেটা আবার কাজও খুব ভালো মতন করতে পারে, এবং এক ধরনের এখন ২৯ বছর পার করছে। সো অবভিয়াসলি তখনকার সময়টা একটু ডিফারেন্ট ছিল, সবাই ভাবছিল পারবে কি পারবে না। মানে ডিউ টু রেসপেক্ট, যদি অনেক পুরনো কথা আমি যদি একটু বলতে চাই, কেন আরণ্যক থেকে ভেঙে প্রাচ্যনাট তৈরি করতে হলো, বা সেই লক্ষ্য কি ছিল, বা সেই লক্ষ্য কি আদৌ পূরণ হলো মনে করেন আপনি? না, এটা মানে ভাঙার কোনো পরিকল্পনা আসলে ছিল না, বা বের হয়ে যাওয়ারও। মূলত আসলে এটা এক ধরনের পাভেল ভাইয়ের সাথে একটু সমস্যা হচ্ছিল আরণ্যকের, এবং যার ফলে পাভেল ভাই আরণ্যক ছেড়ে দিলেন বা ছাড়তে বাধ্য করা হলো। তারপরে আমরা পাভেল ভাইকে আসলে অনুসরণ করলাম। আমাদেরকে আসলে এক ধরনের ওইরকমই এটা বের করে দেওয়ার মতোই আর কি। আর আমরা তখন ওইরকম কেউ ছিলাম না যে আমরা একবারে ভেবে আর একটা দল গঠন করব, সেই রকম ভাবে আসলে বের হয়ে আসা হয়নি।
তারপরে ওই 11 জন আসলে ভাবতে বসলো যে আসলে এখন কি করা উচিত, করা যায়, দেন আসলে থিয়েটার করব, থিয়েটারের ভাবনাটা আসে, তারপর আস্তে আস্তে প্রাচ্যনাট, দেন প্রাচ্যনাট। এখন তো অনেক দলের মধ্যে আমরা দেখেছি বিগত সময়গুলোতে অনেক বড় বড় দল ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়েছে, এটাকে কি আসলে সমর্থন করা যায় বা উচিত এগুলো? আমার কাছে মনে হয় যে দলে থেকে এক ধরনের কনস্পিরেসি করা অথবা দলে থেকে মন কষাকষির চেয়ে বা ইগো সমস্যার চেয়ে যদি আমি আলাদা কাজ করতে চাই, দে শুড ডু ইট। তবে এটা আমি আই মাস্ট সে যে আরণ্যক ভেঙে যদি আমি যদি নাট্য আপনাদের কথাই বলি, প্রাচ্যনাটের কথাই বলি, প্রাচ্যনাটের সঙ্গে কিন্তু আরণ্যকের সম্পর্ক কোথাও অবনতি হয়নি, আমি কোথাও দেখিনি, ব্যক্তিগত পর্যায়েও দেখিনি, দলগতভাবেও দেখিনি, বরং সম্পর্কের জায়গাটা আরো মজবুত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তখন কিছুদিন হয়তো একটু ঠান্ডা এক ধরনের ছিল, বাট এখন সবকিছু ঠিক। মানে আমি তো বলবো যে আরণ্যকের যদি বন্ধু বলা যায়, সেটা প্রাচ্যনাটই মানে অনেকের মধ্যে অন্যতম আর কি। এটা মানে এটা 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 খুবই ভালো উদাহরণ আমি বলবো যে অন্যান্য দলগুলোর বা যারা সংগঠন করছেন তাদের জন্য এটা অনেক বড় একটা উদাহরণ। মানে সেটাই হওয়া উচিত। আমি যেটা বললাম যে দলে থেকে আমার মন কষাকষি, একটা মানে ষড়যন্ত্র, ইগো, এইগুলার চেয়ে আমি আলাদা কাজ করতে চাই, এবং দলেরও উচিত তাকে বলা যে ঠিক আছে তুমি আলাদা কাজ করো, তোমার যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে আমরা তোমাকে করব, বাট কাজটা করো, কাজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। শিল্পের তো আসলে কোনো শত্রু থাকা উচিত না, এটাই প্রমাণ হয়েছে। তো সেলিম রেজা সেন্টু, আপনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাট্যতত্ত্বে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন এবং নাট্য নির্দেশনায়, এবং আমরা আপনাকে পরবর্তীতে সেইভাবে ঠিক নির্দেশক হিসেবে মঞ্চে খুব একটা দেখি না, সেটা যেমন একটা জায়গা। আর একটা হচ্ছে যে ওই পড়াশোনার অবস্থায় থেকেই কি আপনার ওই বঙ্গের সাথে পশ্চিমবঙ্গ বা ওই বেল্টের যারা নাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের সাথে যোগাযোগটা কি মানে তখন থেকে তৈরি হয়েছে? হ্যাঁ, আমি 93 সালে কলকাতায় রবীন্দ্র ভারতীতে পড়তে যাই, জোড়াসাঁকোতে। তখন থেকেই স্যারদের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয় এবং এই পড়াশোনার জায়গা থেকে আদান প্রদান, নাটক দেখা, নাটক শোনা, জানা, এবং তখন থেকেই আমার মাথায় প্রথম আসে যে বাংলা নাটক নিয়ে একটা পত্রিকা করা যেতে পারে, যেটা দিয়ে আমাদের দুই দেশের বাংলা থিয়েটারের একটা, তখন থেকেই ভেবেছিলাম। এটা তখন থেকে 96 সাল থেকে আমি দেখেছি যে আপনার মধ্যে জানার থিয়েটার সম্পর্কে, ওয়ার্ল্ড থিয়েটার বলি আমরা, আমাদের যদি পার্শ্ববর্তী রাষ্ট্রের থিয়েটারের কথা বলি, আপনি ব্যাপক পড়াশোনা করেন এবং এটার আপনার ব্যাপক কালেকশন রয়েছে আপনার নাট্য পত্রিকা দিয়ে বা আপনার কর্মপরিধির ক্ষেত্রেও যদি বলি। মানে এটা কি আসলে ব্যক্তিগত জায়গা থেকে, আগ্রহ থেকে, ব্যক্তিগত ভালোবাসার জায়গা থেকে আমি খুব চেয়েছি আমাদের বাংলাদেশের নাটকের যারা করছে কিংবা নাটকের যারা নাট্যকার, নির্দেশক, তাদের নাটক এটা সব জায়গায় পৌঁছে দিতে বার্তাটা, এবং এটা আমি খুব চেষ্টা করেছি। এবং এই চেষ্টার সফলতা থেকেই সেলিম আল দীন স্যারের নাটক পশ্চিমবঙ্গে প্রথম মঞ্চায়ন হওয়া, এটা আমার একটা প্রকাশনার কারণে কৌশিক সেনগুপ্ত দেখেছিলেন, অরুণ স্যারের ছিল না? হ্যাঁ, এটা অরুণ সেনকে একটা বই লিখে নিয়েছিলাম, এটা সেলিম আল দীন নাট্যকারের স্বদেশ সমগ্র। এই বইটা আমি প্রকাশ করার কারণেই পশ্চিমবঙ্গে এটা একটা রিভিউ বের হয়, তারপরে এখানে পশ্চিমবঙ্গে নাটকটা দেখা হয়। এবং আমি খুব চেয়েছি বাংলাদেশের যে 64টা জেলায় শিশুদের এবং বড়দের নাটকের চর্চা, এটা যেন বাংলা থিয়েটার নিয়ে যারা পড়াশোনা করে, চর্চা করে, তাদের সবার কাছে যেন পৌঁছে। এই বার্তাটা পৌঁছানোর জন্য আমি অনেক, মানে এটা আমার একটা চেষ্টা বলতে পারেন, সেজন্যই দুই বাংলার থিয়েটার করা। মানে এবং এটা অনেক দুঃসাধ্য একটা ব্যাপার, কারণ আমরা নিজের মানে অভিজ্ঞতা থেকে বলতে পারি, ইমন ভাইও আমার সাথে একমত হবেন যে এটা তো পশ্চিমবঙ্গ বলতে আমরা মনে করি ছোট্ট একটা জায়গা হয়তো, কিন্তু এটা আসলে বিশাল। এই এতগুলো দলের বা কর্মীদের সাথে খোঁজ খবর রাখা, তাদের তথ্যপত্র নিয়ে আসা এবং নিয়মিত সেগুলো এই দেশে আপনি প্রচার করছেন, প্রকাশ করছেন, এটা একটা অভূতপূর্ব ব্যাপার। তো আমরা ইমন ভাইয়ের কাছে আসতে চাই যে যে প্রাচ্যনাট স্কুল অফ অ্যাক্টিং, প্রাচ্যনাটের আরেকটি আপনারা যে খুললেন, উইং খুললেন, সেটা কবে এবং কি উদ্দেশ্যে খুলেছিলেন সেটা একটা প্রশ্ন থাকবে। আর একটা হচ্ছে যে এখন পর্যন্ত কতগুলো ব্যাচ বেরিয়েছে এবং তারা কি মূলধারা নাট্যচর্চার সঙ্গে যুক্ত থেকেছে, বা এমন কোনো ডাটা কি আছে যে কতজন নাট্যকর্মী আপনারা প্রশিক্ষণ দিয়েছেন এবং তাদের মধ্যে কতজন ঠিক আপনাদের সঙ্গে মানে যুক্ত হয়েছে বা বিভিন্ন দলের তারা ছড়িয়ে গিয়ে কাজ করেছে? প্রাচ্যনাট স্কুলটা হচ্ছে 2001-এ জুন থেকে মানে জুলাই থেকে ক্লাস শুরু হয়েছিল।
এবং এটার উদ্দেশ্য ছিল যে আমরা যে মন মানসিকতা নিয়ে থিয়েটারটা করতে চাচ্ছি, তো একটা দল গঠন করতে ওই মন মানসিকতার কিছু ছেলে মেয়ে দরকার আশেপাশে, যে আমি যেই ভাবে চিন্তা করছি, যেই ভাবনাটা ক্যারি করছি, ওই ভাবনাটাকে ওদের মধ্যে দিয়ে দেন ওদেরকে আহ্বান করা যে আসো তাহলে আমরা একসাথে কাজ করি, স্কুলিং করে নেওয়া। ভাবনাটা এরকমই ছিল যে অন্য দলের লোকজন আমাদের সাথে কাজ করাচ্ছে, আমরা আমাদের মতন আমাদের সহযাত্রী তৈরি করি, ভবিষ্যৎ নাট্যকর্মী তৈরি করি। তারপর একটা ছিল যে ফাইনান্সিয়াল একটা ব্যাপারও ছিল, যে তখন আমরা দলটা চালাবো কিভাবে, তাহলে আমাদের যতটুকু মেধা বা কি বলা যায় যে এনার্জি, তখন তো এক ধরনের ওই যে আমরা তো এখন বয়সটা তো অনেক, তখন তার এত বয়স ছিল না, যার ফলে ওই ইয়েটা তখন ছিল যে ওই এনার্জিটাকে কাজে লাগিয়ে যে স্কুলটাকে দিন রাত করে স্কুলটা তৈরি করা। এবং দেখা গেল যে স্কুলটায় আমরা যে ভাবনাটা ভাবছিলাম যে স্কুলটায় যারা জয়েন করছে তারা এক ধরনের এটাকে মজা পাচ্ছে, থিয়েটার সম্বন্ধে তাদের আগ্রহ তৈরি হচ্ছে, প্রাচ্যনাটের সাথে তারা কাজ করছে, প্রাচ্যনাটের কাজ তাদের ভালো লাগছে। এবং সাধারণত দেখা যায় এক ব্যাচে 30-40 জন ছেলে মেয়ে থাকে এবং তারা তো সবাই প্রাচ্যনাটে মানে যোগদান করতে পারে না, 6 মাস মেয়াদী কোর্স। তো যার ফলে অন্যান্য থিয়েটারে কিন্তু এখন যদি আমরা দেখি বিভিন্ন থিয়েটারে কিন্তু প্রাচ্যনাটের এই স্কুলের থেকে প্রশিক্ষিত নাট্যকর্মী কাজ করছে, মিডিয়াতে কাজ করছে, যার ফলে এইটার মানে যে ডাটা কালেকশন যদি করা হয় তাহলে দেখা যাবে যে প্রাচ্যনাট স্কুল কিন্তু বেশ ভালোভাবেই গেড়ে বসেছে। আরো বেশ কয়েকটি মানে গ্রুপ এই ধরনের কাজ করছে, কিন্তু প্রাচ্যনাট অ্যাক্টিং অফ স্কুলের মানে বিষয়টা বেশ ভালোভাবে জনপ্রিয়তা করেছে, কিন্তু এটাকে কন্টিনিউ করা কিন্তু খুব মুশকিল। সো অনেকে আসলে এটাকে ধারাবাহিকভাবে কন্টিনিউ করতে পারে না। চারুনিরম স্কুল অফ অ্যাক্টিং আমরা কন্টিনিউশন দেখি নাই। তারপরে আরণ্যকের একটা 3 মাসের কোর্স আছে, সেটাও মাঝখানে কিছুদিন একটু ছিল। বটতলা একটা করছে, সো এরকম অনেকে আছে। এখন তো জামিল আহমেদ নাগরিক নাট্যাঙ্গন করেছিল, যেটা এখন আর অস্তিত্ব নাই। সো এটা টেনে নিয়ে যাওয়াটা বিশাল ব্যাপার আসলে। আর আমাদের এটা আসলে 49তম ব্যাচ চলছে এবং একটি প্রযোজনার মধ্য দিয়ে এই কোর্সটি সম্পন্ন হয়। প্রযোজনার মধ্য দিয়ে ওটার মানে আগ্রহটা আরো বেশি ওইখানে তৈরি হয়। একটা পথনাটক হয়, একটা প্রযোজনা হয়, যার ফলে থিয়েটার সম্বন্ধে সম্যক জ্ঞানটা নিয়ে আসলে তারা বের হয়। থিয়েটার সম্বন্ধে একটা থিয়েটার অ্যাক্টিং মানে শুধুমাত্র অ্যাক্টিংটাও শেখানো হয় না, থিয়েটার একটা সামগ্রিক একটা মানে বিষয়। আমি বলি ডিসিপ্লিন, হ্যাঁ, লাইফ ডিসিপ্লিন বলি আমরা, অ্যাক্টিং বা এই প্রফেশনের আমরা যে কোনো মাধ্যমের ডিসিপ্লিন বলি, সেগুলো থিয়েটার থেকে বেসিক একটা ধারণাগুলো নিয়ে এই ছেলেমেয়েরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়ছে, তাই তো? তো আপনি মানে এটা খুব ভালো একটি উদ্যোগ যে শুধুমাত্র যে থিয়েটারের জন্য তারা কাজ করছে তা না, এর বাইরেও তারা মূলধারার আমাদের যদি টেলিভিশন ইন্ডাস্ট্রি বলি, ফিল্ম ইন্ডাস্ট্রি, বিজ্ঞাপন সেক্টরের নানান ক্ষেত্রে তারা কাজ করছে। কেউ হয়তো আর্ট ডিরেকশন দিচ্ছে, কেউ তো ডিরেকশন দিচ্ছে, কেউ তো স্ক্রিপ্ট লিখছে, কেউ হয়তো অভিনয় করছে, কেউ হয়তো মেকআপ নিয়ে কাজ করছে। সো এই প্রশিক্ষণ নেওয়ার জায়গাগুলো কিন্তু তৈরি হওয়া উচিত আরও মনে করি। তো এটা খুবই ভালো উদ্যোগ। এবং আমি দর্শকের উদ্দেশ্যে বলেই রাখতে চাই, আপনি স্কলাস্টিকার সঙ্গে যুক্ত আছেন দীর্ঘদিন থেকে এবং বাচ্চাদের যে থিয়েটার নিয়ে আপনি কাজ করছেন সেখানে, এবং সেখানে একটি ক্লাব রয়েছে আমি যদি ভুল না করে থাকি। স্কলাস্টিকা হচ্ছে ড্রামা ক্লাস হয়, সেটা ম্যান্ডেটরি, সেটা 1 থেকে 8 পর্যন্ত পাঠ্যসূচির মধ্যেই আছে। তারা ম্যান্ডেটরি ড্রামা ক্লাস করে এবং অবভিয়াসলি একটা ড্রামা ক্লাব আছে যেটা প্রতি বছর একটা বিশাল করে একটা প্রোডাকশন করে। 1 বছর ইংলিশে একটা প্রোডাকশন হয়, 1 বছর বাংলা একটা প্রোডাকশন হয়, এবং সেটা খুবই ধুমধুমার মতোই হয় আর কি। একেবারে সবাই মিলে, পুরা স্কুল মিলে এই কাজটা করে, যার ফলে থিয়েটারটা স্কলাস্টিকার বাচ্চাদের একদম মাথার মধ্যে বসে আছে আর কি। যেহেতু তারা ক্লাস করে, অ্যানুয়াল প্রোডাকশন করে, আমাদের অনেক বাচ্চা এখন প্রফেশনালি মিডিয়া জগতে আছে। 2-1 জনের নামই বলা যায়, সুনেরা বিনতে কামাল আমাদের স্টুডেন্ট, আনন্দ সিদ্দিকা আমাদের স্টুডেন্ট, সাবিলা নূর আমাদের স্টুডেন্ট। সো এরকম আমি জাস্ট 2-1 জন নাম বললাম। এরকম অনেক বাচ্চা আছে যারা এই আগ্রহ থেকেই আসলে পরবর্তীতে আরো কাজটা করতে চায় আর কি, পড়াশোনা শেষ করে বা পড়াশোনার সাথে সাথে তারা এই কাজটাকেও
এগিয়ে নিয়ে যেতে চায়। তো দীর্ঘদিন ধরে শিক্ষকতার করতে যে আপনার কেমন মনে হয়েছে যে সব বাংলাদেশের প্রতিটি স্কুলে এই ধরনের শিক্ষাক্রম বা পাঠ্যক্রম থাকা উচিত? আমি তো এটা ডেফিনেটলি মনে করি যে সংস্কৃতিটা যে এত ইম্পর্টেন্ট, যে সেইটা তো তার জানতে হবে। মানে সারাদিন পড়াশোনার বাইরে তার তো কিছুটা সুকুমার বৃত্তিও দরকার। হ্যাঁ, তার তো গান করা উচিত, ছবি আঁকা উচিত, অভিনয় করা উচিত, সবকিছুর সাথে নিজেকে জড়িত। তো আমি সেলিম রেজা সেন্টারের কাছে আসতে চাই যে আপনি দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করেছেন। আমরা যারা এই ইন্ডাস্ট্রি বিশেষ করে থিয়েটারের সঙ্গে যুক্ত তারা সবাই জানে, এবং একটি কঠিন সময়ের মধ্য দিয়ে আপনি গেছেন। আপনার ক্যান্সার হয়েছে, এটাকে বলে যে থাইরয়েড ক্যান্সার, এবং আপনি ইন্ডিয়াকে চিকিৎসা নিয়েছেন, এখনও আপনি সেই ট্রিটমেন্টের মধ্যেই আছেন। তো আমি মানে আমাকে ক্ষমা করবেন যে এই যে একটা দীর্ঘ সময় আপনি থিয়েটার করছেন, যাদের জন্য, যাদেরকে নিয়ে থিয়েটার করছেন, যাদের পেছনে সারাটা জীবন ব্যয় করলেন, তারা কি এগিয়ে এসেছিলেন বা কতটা এগিয়ে এসেছিলেন? এটা একদম সত্যি কথা বলতে কি, আমার এমন সময় এই অসুখটা ধরা পড়েছিল, তো মানে যখন আমাকে বললো যে ক্যান্সার পজিটিভ, তো সেটা তখন একদম জুলাই আন্দোলন চলছে, সব অচেনা, আমার নিজের কিছু ছোট ছোট বিজনেস আছে সেগুলো বন্ধ, সব কিছু। তো তখন আমার সঙ্গে পশ্চিমবঙ্গে যারা পড়াশোনা করছিল সেই সব কিছু বন্ধু, রবীন্দ্রভারতীর কিছু বন্ধু, এবং আমার নিজের জেলা বগুড়া জেলার সরকারি আজিজুল হক কলেজের এইচএসসির কিছু বন্ধু ছাড়া কাউকে পাশে পাইনি আসলে। ইভেন আমি দীর্ঘদিন এই থিয়েটারের প্রচার প্রকাশনা নিয়ে যাদের জন্য কাজ করেছি, তারা আসলে মানে ফোন করেও খোঁজ নেয়নি, এরকম একটা বিষয়। জি জি, এটা মানে সত্য কথা। এবং এটা বলতে হয় যে আপনি যখন পড়াশোনা শেষ করে দেশে আসলেন, এবং পরবর্তী সময়ে আপনি বগুড়া 2002 সালে প্রাকৃত জন নামে একটি পত্রিকা এবং পরবর্তী শিশুদের জন্য অ আ ক খ প্রতিষ্ঠা করেন, এবং প্রাকৃত জন পদকও প্রবর্তন করেন 2002 সালে। তো আমি জানি যে আমি ব্যক্তিগতভাবে আপনাকে চিনি, দীর্ঘদিন ধরে দেখছি। তো মানে আপনার কি মনে হয় না যে তাহলে থিয়েটার কি কোনো দায় নেই? যাদের জন্য আমরা থিয়েটার করছি, রাষ্ট্রের কোনো দায় নেই? ইমন ভাই কি বলবেন? রাষ্ট্রের তো আসলে দায় সব কিছুর ক্ষেত্রেই হওয়া উচিত। রাষ্ট্র তো অ্যাপ্রোচটা করবে কারা রাষ্ট্রের কাছে, বা রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের কাছে অ্যাপ্রোচ করবে কারা? একটা প্ল্যাটফর্ম লাগবে তো, যারা আমার সমস্যাগুলা রাষ্ট্রের কাছে তুলে ধরবে, বা আমার ভালো জিনিসগুলো রাষ্ট্রের কাছে তুলে ধরবে। তো বাংলাদেশে যেটা মানে ইদানিংকাল বেশ কয়েক বছর ধরেই হয়েছে, যে প্ল্যাটফর্মটার এই কাজগুলা করার কথা ছিল, তারা মানে নিজেদেরকে আসলে এক ধরনের বিকিয়ে দেওয়ার মতন, যে তারা এটার মানে আমি কার কাছে যাব যে আমার এই সমস্যাটা তোমরা সমাধান কাকে গিয়ে বলবো, হ্যাঁ, এই জিনিসটাই আসলে আমাদের থেকে মানে নষ্ট হয়ে গেছে। যার ফলে কি হয়েছে যে রাষ্ট্র আসলে ওই লোকগুলাকেই 2-4 জনকে চিনে যারা তাদের সাথে ওই ধামাধরা কাজটাই করে গেছে, নেম ফেম আছে, যাদের চেহারায় পরিচিত আছে, যাদের ধরেন যে ওই যে চেহারা সর্বস্ব কিছু লোক বা দলীয় লেজুর বৃত্তি করেছে বিগত সময়গুলোতে আমরা দেখেছি। সেইটার কারণে হয়েছে কি, ওই যে প্ল্যাটফর্মটা যেটা একসময় তৈরি করা হয়েছিল যে থিয়েটারের কথা বলবে, সেই প্ল্যাটফর্মটার অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে গেছে। যে ওর কাছে বা সম্মিলিত সাংস্কৃতিক জোটের তো মানে যদি সেই অর্থে ধরেন সম্মিলিত সাংস্কৃতিক জোট মানে সংস্কৃতির সব ধারা সেখানে মিলিত হয়েছে, তাদের তো অনেক বেশি ভূমিকা রাখার কথা ছিল। নাট্য উৎসব আয়োজন ছাড়া তো তাদেরকে আমরা কোথাও দেখি নাই। নাট্য উৎসবটাও তো হয়েছে ধরেন নিজস্ব ঘরানার লোকজনকে দিয়ে নাট্য উৎসব। সেই নাট্য উৎসবে নাটকগুলার মান যদি দেখেন, সেগুলাও তো আপনাকে মানে ওই দর্শক তো সেই নাটক দেখতেও আগ্রহী না। তাহলে আমার কথা হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে যে নাট্য আন্দোলনের যে জায়গাটায় আমাদের নাটকের জায়গাটা যাওয়ার কথা ছিল, সেই জায়গাটা কি গিয়েছে কিনা আপনি সেন্টু ভাই বলেছিলেন, মির্জা সেন্টু বলবেন। এবং হল বরাদ্দ নিয়ে এক ধরনের ব্যাপক অনিয়ম চলছে, এবং আমরা দেখছি যে হল বরাদ্দ দেওয়া হচ্ছে কিন্তু সেই মাস ধরে প্রায় হল খালি আছে, অথচ কোনো দলকে হল বরাদ্দ দেওয়া হচ্ছে না। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে কোনো পরিবর্তনই হয়নি এবার, মানে মুখ চেনা কিছু মানুষকে দেওয়া, মানে কেন হয়নি আমরা যদি সেটাতে ফোকাস করতে চাই, ওই যে মানে কাদের জন্য হয়নি? এটা লেজুর ভিত্তি করছে যারা, যারা এমন কিছু মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা কি মানে থিয়েটারের সঙ্গেই সম্পৃক্ত ছিল না, কিংবা তারা থিয়েটারের মানুষ, তারা কি এখনো শিল্পকলার দায়িত্বে আছে?
এইসব নেতৃত্বের জায়গাগুলো দেখছে তারা, জি, যার জন্য থিয়েটারের সে প্রকৃত জায়গায় আমরা পৌঁছতে পারছি না, জি। ভালো দলগুলো শো পাচ্ছে না। তাহলে আমরা দেখেছি যে 5 আগস্ট সময়ে আমরা অল্প সংখ্যক নাট্যকর্মীকে রাস্তায় নামতে দেখেছি, তাহলে বৃহৎ পরিসরে নাট্যকর্মীরা কেন নামলেন না? তারা কেন এই যে থিয়েটারের যে সংস্কার হওয়া উচিত এবং এটা যে দীর্ঘদিন ধরে একটু অবহেলিত জায়গায় পড়ে আছে, অবহেলার জায়গায় পড়ে আছে, আপনাদের মতো সিনিয়র নাট্যকর্মীরা যারা ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, তারা কোনো সহযোগিতা, সহমর্মিতা পাচ্ছেন না, কোনো আর্থিক সুযোগ সুবিধা পাচ্ছেন না, তাহলে এই দেশের থিয়েটারের ভবিষ্যৎ কি? থিয়েটারে আমাদের খেয়াল করে দেখবেন সাম্প্রতিককালে কিংবা আমাদের দেশের এই যে ধরেন পাশাপাশি দুটো দেশ ধরেন, আমাদের দেশে থিয়েটারটা হয়ে গিয়েছে এখন দেখবেন কিছু জোট, ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংগঠন, এগুলো কিছু নাম দিয়ে ব্যানার সময় প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং একটা ভোট যেন হয়, মেম্বারশিপ করা, এই জায়গাটাকে লক্ষ্য করেছে। এবং কাকে মেম্বার করবে, তাকেই নাটকের প্রজেক্টটা দাও, সে তাহলে একটা নির্দিষ্ট পরিমাণে সেটা টাকা পাবে বছরে, তাকে এসে বছর শেষে ভোট দিবে 2 বছর পর, দিয়ে এইভাবে জায়গাটা করবে। এবং যে ওই জায়গায় বসছে সেই জায়গাটা ছাড়ছে না, সে ধরে আছে। এবং সে যেগুলো মানুষগুলোকে বিভিন্ন 64টা জেলাকে নিয়ন্ত্রণ করছে, তারাও কিন্তু জেলাতে গিয়ে খেয়াল করে দেখবেন একজনের 4-5টা দরখাস্ত আছে, সেই দরখাস্ত দিয়ে জেলা প্রশাসক, পৌরসভা, সংস্কৃতি মন্ত্রণালয় বিভিন্ন জায়গা থেকে একটা করে টাকা তুলে নিচ্ছে। আচ্ছা। এবং তারা একটা ফান্ড নিয়ে নিচ্ছে, কিন্তু তাদের কিন্তু নাটক নাই। মানে এইবারের অনুদানের বিষয়টাও কিন্তু সেম তাই, মানে নাম সর্বস্ব, মানে এটা মনে করছিলাম আমরা হয়তো চেঞ্জ হবে, কিন্তু এবারও তো তা হয় না, একদম একই জিনিস গেছে। তো সেইটাই যে একই লোক যদি, মানে ওই লোকগুলা তো চেঞ্জ হয় না, যাদের মন মানসিকতা ডিফারেন্ট তারা তো কোনো চেঞ্জ কেন চেঞ্জ হলো না? কেন এগুলো নিয়ে নাট্যকর্মীরা দাবি দেওয়া তুললো না? কেন তারা পথে নামছে না? হ্যাঁ, পথে নামছে না, সবগুলো সেক্টরে সংস্কার হচ্ছে না। আমি আসলে জানি না কোথায় সংস্কারটা হচ্ছে, সেটা আমরা আসলে এখনো দেখতে পাচ্ছি না। দাবি দাবা নিয়ে আমরা শিক্ষকদের দেখছি রাস্তায় নামতে, গার্মেন্টস কর্মীদের রাস্তায় নামতে দেখছি, ওই পর্যন্তই, মানে দাবি দেওয়াটা ওই পর্যন্ত হচ্ছে, মার খাচ্ছে রাস্তায়, হচ্ছে হিউমিলিয়েট হচ্ছে, ওইটাই। কিন্তু সেই দাবি দেওয়াটা আসলে কোথায় যাবে সেইটা একটা বিষয়। যেমন অনেকদিন ধরেই আমরা বলতেছিলাম স্যালারি গ্র্যান্টের কথা, যে স্যালারি গ্র্যান্ট হলে হয়তো থিয়েটারের দলগুলো একটা কিছু হবে, সেটার তো কোনো মানে ইয়েই নাই, কোনো লক্ষণই নাই। সো দেখা যাক কি হয়। আর ওই জিনিসটা যেটা বলছিলাম যে অনুদান হচ্ছে না, পুরাটা জিনিসটাই তো হয়ে গেছিল যে শিল্পকলার একটা প্রজেক্ট বেস হয়ে গেছিল, যে প্রজেক্টগুলা এমন এমন লোককে দেওয়া হচ্ছিল এই কত বছরে, যে উনার থেকে ভোটটা নিতে হবে এবং সেই কারণে প্রজেক্টটা উনার কাছে। এবং আমরা দেখলাম যে মানে এটা মানে বলতেই হয়, প্রসঙ্গক্রমে বলছি, কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে বলছি না, যে বঙ্গবন্ধুকে নিয়ে প্রচুর ছবি হয়েছে, একটা হিরিক পড়ে গেল, বঙ্গবন্ধু 570 সাবান নিয়েও মানে ফিল্ম হতে হবে। আবার এইটারই একটা জোয়ার আমরা দেখলাম থিয়েটারে, সব দলকে বাধ্যতামূলকভাবে যেন বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করতে হবে। এই যে লেজুর বৃত্তি, এটাও একটা প্রজেক্ট, বাধ্যতামূলক না, মানে এটাও কিন্তু একটা প্রজেক্ট, এরকম একটা প্রজেক্ট করা হয়েছিল এবং তাদের পছন্দের দলগুলাকে এই প্রজেক্টটা দেওয়া হয়েছিল, যারা তাদের কাছে নথি স্বীকার করবে, হ্যাঁ, যে একটা অ্যামাউন্ট টাকা, সেটা আসলে এটা ডিজি সাহেবই করেছিলেন হয়তো, বা প্রজেক্ট জমা দিয়েছিলেন, সেটা অ্যাপ্রুভ হয়েছিল বা সরকার থেকে কিছু একটা হয়েছে। কিন্তু এইগুলো আসলে সবই প্রজেক্টের অংশ আর কি, যে শিল্প সংস্কৃতিটার প্রপার যেটা একটা ধারাবাহিকতা থাকা দরকার, নিজস্বতা থাকা দরকার। আমরা নিজস্বতাটাকে ধ্বংস করে দিয়ে চাপিয়ে দিচ্ছি সবকিছু। এই যে চাপানো জিনিসটার কারণেই আসলে দম বন্ধ করার একটা পরিস্থিতি। আপনি দেখবেন এই যে গ্রুপ থিয়েটার ফেডারেশন সবচেয়ে বাংলাদেশের শক্তিশালী একটা প্ল্যাটফর্ম, যে থিয়েটার ছিল। তো এখন দেখেন বাংলাদেশের 64টা জেলাতে কিন্তু এখন পর্যন্ত গ্রুপ থিয়েটার ফেডারেশন নাই। আপনি খুব এমনও বাংলাদেশের আপনার 9টা জেলা আছে যে জেলাতে কোনো থিয়েটারই নাই। তাহলে গ্রুপ থিয়েটার ফেডারেশনের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মূল উদ্দেশ্য ছিল, এই সময় এসে গ্রুপ থিয়েটার কনসেপ্ট আসলে কতটা জরুরি সেটাও একটা প্রশ্নের জায়গায় চলে এসছে। এখন আমাদের মনে এগুলো নিয়ে ভাবা উচিত। আপনি খেয়াল করে দেখবেন আমাদের দেশে একমাত্র সাংস্কৃতিক সংগঠনের পরিচয় দেওয়া হয় যে ও প্রেসিডেন্ট ও সেক্রেটারি, আর আমাদের ছাড়া অন্য কোনো দেশে কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি পরিচয় হয়। এবং আমি আপনার অসুস্থতা নিয়ে কথা বলছিলাম, এখানে মানে বলতেই হয়, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমি একটি দলকে প্রশ্ন করে এমন উত্তর পেয়েছি, ধরেন আপনি মঞ্চনাটক করতে যে কোনো কারণে সেট থেকে পড়ে গেলেন, লাইট আপনার মাথায় পড়ে আপনি আহত হলেন বা নিহত হলেন, তার দায় কোনো দল নেবে কি না। এবং আমি যেটা জানতে পারলাম যে দলগুলো রেজিস্টার্ড না,
তার মানে দল কখনোই ওই নাট্যকর্মীর দায় নেবে না, নিতে পারবে না। এবং এটা খুবই দুঃখজনক, এত বছরেও কেন নাট্যাঙ্গনের এই শৃঙ্খলা ফিরে আসলো না। যারা এখানে সমাজ দর্পণের মানে কথা বলছে যে নাটক থিয়েটার সমাজ বদলের হাতিয়ার বলা হচ্ছে, তো তারা নিজেরাই তো আসলে বদল হচ্ছে না। এটা তো আপনি আমাদের বগুড়ায় একজন, আমি ছোটবেলা থেকে দেখে আসছি, সে দাদাটা লাইটের কাজ করতেন, জি, অনেক সিনিয়র। আমি লাইটের হলে গিয়ে দেখতাম যে দাদা লাইট লাগাচ্ছে, বাঁশে ঝুলছে, ময়ে উঠছে, কষ্ট করছে। তো উনি একবার একটা অ্যাক্সিডেন্ট করে পাটাকে ভেঙে কেটে যায়। জি, তো উনি ওই পাটা ঠিক করার জন্য মাত্র 50,000 টাকার দরকার ছিল সেই সময়। জি, তো আমি দেখেছি সব থিয়েটারের মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছে, কেউ তার খোঁজ নেয়নি। এটাই দুঃখজনক। তো আমার সঙ্গে তার দীর্ঘ 10 বছর পর দেখা যায় একটা পানের দোকান দিয়ে বসে আছে সে। জি, আমি হঠাৎ করে দেখে দাদাকে চমকে উঠলাম। তো তারপরে আমার একটা অনুষ্ঠানে তাকে আমি একটু সম্মাননা জানার জন্য, সে বিশ্বাসই করছে না যে থিয়েটারের লোক তাকে সম্মাননা দিতে পারে। সে আগের রাতে আমাকে ফোন করে জিজ্ঞেস করতেছে, সেন্টু আমি কি যাবো, সত্যি সত্যি কি আমাকে কিছু করবে? সে যাদের জন্য কাজ করেছে তারাই তার মানে এবং সে ওখানে পড়ে আছে। তো তৌফিকুল ইসলাম ইমন শিল্পকলায় সেনাবাহিনী কেন, এবং আর কতদিন ধরে থাকবে, এবং তাদের কি আর কোথাও জায়গা হলো না, মানে এখানেই থাকতে হবে? হ্যাঁ, এইটা নিয়ে তো মানে সবাই আমরা কথা বলতেছি। যেমন এক হচ্ছে যে প্রথমে তো আমাদের, এবং নাটক কি বাধাগ্রস্ত হচ্ছে না এতে করে? অবশ্যই বাধাগ্রস্ত হচ্ছে, কারণ প্রথমে আমাদের বড় হল ছাড়া তো কোনো হলে সই করা যাচ্ছিল না। তারপরে তাদেরকে অনেক রিকোয়েস্ট করার পরে কিছু কিছু জায়গা ছেড়ে দেওয়ার কারণে এখন আমরা স্টুডিওতে শো করতে পারছি, আর এক্সপেরিমেন্টালেও শো করতে পারছি, কিন্তু এগুলার কোনোটারই গ্রিন রুম নাই। আচ্ছা, কারণ গ্রিন রুমে এসি আছে এবং সেখানে ওনারা অবস্থান করছে। সেফটি সিকিউরিটির ব্যাপার আছে। সেফটি সিকিউরিটির চেয়ে মনে হয় আরামটা বেশি হয়ে জি, গেছে। কমফোর্ট একটা জোন থাকা দরকার। কারণ অন্যান্য জায়গায় থাকলে বোধহয় এই আরামটা আর কি, এই এসির বাতাসটা ওনারা পাবেন না, এইটাও একটা কারণ হতে পারে। আমি জানি না আমার এই কথাটা ঠিক কিনা, কিন্তু আমার কাছে তাই মনে হচ্ছে। যেমন স্টুডিওর গ্রিন রুমটা তারা রান্নাঘর হিসাবে ইউজ করতেছে, যেটা আমি স্টুডিওতে যেখানে আমরা গ্রিন রুম হিসাবে ইউজ করি, এবং গ্রিন রুমের জায়গাটা হচ্ছে লিফটের সামনে যে খোলা জায়গাটা আছে, সেখানে আর্টিস্টরা বসে মেকআপ আমি দেখেছি। সেটা তো অভ্যন্তরীণ একটা ব্যাপার, কিন্তু আমি যদি অ্যাজ এন অডিয়েন্স যদি আমি বলি, একজন দর্শক নাটককে দেখার জন্য, থিয়েটার দেখার জন্য এই সময় কেন শিল্পকলায় যে টিকিট কেটে ওরকম একটি কি বলবো যে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এবং চারদিকে গেট বন্ধ থাকে, এবং মানে কেন নাটক দেখতে আসবে, কি কারণ? হ্যাঁ, এই কারণেই নাটক দেখতে আসছে না মানুষ, হয়ে যাচ্ছে। কারণ আমরা তো সেই পরিবেশটা তাকে দিতে পারছি না। আমরা সমস্ত জায়গায় তালাবদ্ধ, মানে বন্ধ করে রাখা সিকিউরিটির একটা দোহাই দিয়ে সমস্ত জায়গাটাকেই আমরা বন্ধ করে রাখছি। নাটক শুরু হবে হয়তো 7টায়, 15-20 মিনিট আগে খুলছি, ইদানিং হয়তো একটু আগে খোলা হচ্ছে, কিন্তু এই সব জিনিসের কারণে গাড়ি পার্কিং করা যাচ্ছে না, ঢুকে একটা অস্বস্তিকর পরিবেশ, রিহার্সেল রুমগুলা নাই, সেখানে সব আর্মিরা থাকছে, ওয়াশরুম গুলাতে উনারা। তো এখন একটা সাধারণ মানুষ যদি যায় মানে শিল্পকলায়, সে চারপাশে এটা দেখেই তো তার আতঙ্কিত হয়ে যাওয়ার কথা যে আমি কি ক্যান্টনমেন্টে ঢুকে গেলাম নাকি নাটক দেখতে। তো সেলিম মির্জা সেন্টু এগুলোর উত্তরণ মানে আসলে কবে সম্ভব, কিভাবে সম্ভব? ওই যে বললাম যে দর্শক গিয়ে তো অনেক কিছু চাইবে, সে গিয়ে একটা ক্যান্টিনও চাইবে, যে আমি একটা নাটক শুরুর আধা ঘন্টা আগে যাবো, স্থির হব, নাটকটা টিকিট কাটবো, তারপর দেখবো, তার তো একটা প্রস্তুতি আছে। এগুলো তার কোনো কিছুর ওখানে ব্যবস্থা নাই। তো আপনি ধরেন এই আর একটা বিষয় দাঁড়িয়েছে, আপনারা সেটা সব কিছু হয়ে গেছে শুধু ঢাকা কেন্দ্রিক। জি, আপনি ঢাকার বাইরে যারা 63টা জায়গা আছে, আবার ঢাকা কিন্তু শুধু গোটা ঢাকা না, আপনি খেয়াল করে দেখবেন উত্তরাতে কোনো নাটক নাই, মিরপুরে কোনো মঞ্চ নাই, মিরপুরে কোনো মঞ্চ নাই, ধানমন্ডিতে নাই, গুলশানে নাই, ধানমন্ডি নাই, গুলশান নাই, বনানীতে নাই। তাহলে এই যে ছোট্ট একটা জায়গা, সেই একটা জায়গায় আমরা ঠিকভাবে কাজ করতে পারছি না। জি জি, আমরা আসলে খুবই মানে কি বলবো যে খুব হতাশাজনক একটি আলোচনার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনারা সময় দিয়েছেন এনটিভিকে। পরবর্তীতে নিশ্চয়ই আবার এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এনটিভিকেও ধন্যবাদ, এই সংলাপ প্রতিদিনকেও আসলে অনেক ধন্যবাদ আমাদেরকে। আমিও এনটিভির কাছে কৃতজ্ঞ। এখানে ইন্টারভিউতে আজকে বসে মোস্তফা কামাল সৈয়দ স্যারের কথা খুব মনে পড়ছে। স্যার আমাকে অনেক সহযোগিতা করেছেন, স্যারের কাছে অনেক কিছু শিখেছি। আপনাকে ধন্যবাদ, প্রতিদিন এনটিভি পরিবারকে ধন্যবাদ। জি, ভালো থাকবেন আপনারা। দর্শক, আজ বিশ্ব ডায়াবেটিক দিবস, আপনারা সবাই নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন এবং এনটিভির সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সবাই।